একবার ভাবুন তো, আগামীকাল কি ঘটবে সেই খবর যদি আজকের পত্রিকায় পাওয়া যায় তবে এটাকে কি বলবেন? কাকতালীয় ঘটনা, না এর পিছে লুকিয়ে আছে ভয়ানক কোনো অদৃশ্য শক্তি? আজ এমন এক গল্প বলতে চলেছি যেখানে পুরনো পত্রিকার পাতায় ভবিষ্যৎ লেখা থাকে। যে একবার এই পত্রিকার কাগজগুলো পায় সে এবং তার আশেপাশের স্বজনেরা একে একে নির্মমভাবে মারা যায়। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই কাগজগুলো কোথা থেকে আসছে? কে ভবিষ্যৎ লিখছে? যারা এই কাগজ পাচ্ছে তাদেরকে কে খুন করছে? এই সকল প্রশ্নের উত্তর জানতে আপনাকে ভিডিও শেষ মুহূর্ত পর্যন্ত দেখতে হবে। হ্যালো ফ্রেন্ডস, দিস ইজ প্লাবন অ্যান্ড ওয়েলকাম টু প্লাবন ওয়ার্ল্ড। বলছি তেলুগু ভাষায় মুক্তি পাওয়া ভরপুর সাসপেন্স, থ্রিল আর প্রতি মুহূর্তে নতুন টুইস্টে ভরা ওয়েব সিরিজ ধূতার কথা। 9 নভেম্বর 2022 আমাদের সাগর বর্মা নামে এক জার্নালিস্টকে দেখানো হয়। সাগর শহরের একজন নামিদামি জার্নালিস্ট। সমাচার নামে নতুন একটি নিউজ পেপার কোম্পানিতে সে জয়েন করেছে। আজ এই পত্রিকার ইনাগ্রেশন সিরিমনি। এখানে আমরা এটাও জানতে পারি সাগর এই পত্রিকার চিফ এডিটর হিসেবে যোগদান করেছে। এই জন্য কোম্পানির মালিক সাগরকে একটি পেন দিয়ে ওয়েলকাম করে, কারণ একজন সাংবাদিকের সবথেকে বড় অস্ত্র তার কলম। এখানে আমাদের সাগরের স্ত্রী প্রিয়াকেও দেখানো হয়, যে নিজেও একজন জার্নালিস্ট। তবে প্রিয়া এখন প্রেগনেন্ট থাকায় সে ছুটিতে আছে। তাদের অঞ্জলি নামে একটি ছোট্ট মেয়েও আছে। এরা হচ্ছে আমৃতা আর চন্দ্রমূর্তি, সাগরের টিমের সবথেকে গুরুত্বপূর্ণ দুজন ব্যক্তি। অনুষ্ঠানের এক পর্যায়ে সাগর কোম্পানির মালিকের সাথে কথা বলছিল, আর এখানেই তাদের কথা আমরা জানতে পারি কোম্পানির মালিক চার্লস নামে এক ব্যক্তিকে চিফ এডিটর পোস্টটি দিতে চেয়েছিল, কিন্তু সাগর তাকে বুঝিয়েছে চার্লস মেন্টালি আনস্টেবল, এই জন্য সাগর এই পদটা পেয়েছে। মূলত সাগর চার্লসের সাথে পোল্টিবাজি করে এই পদটা হাতিয়ে নিয়েছে, যে জন্য চার্লসের পক্ষ থেকে সাগরের কাছে একটি গিফট আসে, যেখানে কিছু নুয়ে যাওয়া ফুল আর একটি কার্ড, যেখানে স্পষ্ট দেখা যাচ্ছে একজন আরেকজনের পিঠে ছুরি মারছে। যাই হোক, এক পর্যায়ে চন্দ্রমূর্তি সাগর সাথে দেখা করে একটি বই গিফট করে, যার নাম জার্নালিজম ভ্যালুস অ্যান্ড প্রিন্সিপালস। মূলত চন্দ্রমূর্তি একজন সৎ জার্নালিস্ট, যাকে টাকা দিয়ে কিনে নেওয়া একদমই অসম্ভব। সেও মাত্রই নতুন এই পত্রিকায় যোগদান করেছে। তো ইভেন্ট শেষে সাগর তার স্ত্রী, মেয়ে এবং কুকুরকে নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। এখানে একটি বিষয় বলে রাখি, সাগরদের কুকুরটার এখনও পর্যন্ত কোনো নাম রাখা হয়নি। মুষলধারে বৃষ্টি পড়ছিল। এর মধ্য দিয়ে যেতে যেতে দামদাম নামে একটি ধাবার সামনে এলে সাগরের কারের ফুয়েল শেষ হয়ে যায়। কিন্তু আশ্চর্যের বিষয়, সাগর গতকালই ট্যাঙ্কটি ফুল করেছিল। এত দ্রুত ফুয়েল শেষ হওয়ার কোনো কথাই নয়। সাগর সাথে সাথে আমৃতাকে কল করে দ্রুত ব্যাকআপ গাড়ি পাঠাতে বলে, কিন্তু সেই কারটি আসতেও আধা ঘন্টা সময় লাগবে। এই জন্য সাগর ধাবায় গিয়ে কিছু খাবার আনছিল। তখনই সাগর একটি পুরাতন পোড়া নিউজ পেপারের অংশ দেখতে পায়, যেখানে ক্রসওয়ার্ডে লেখা হিন্ট হিসেবে লেখা রয়েছে 9 নভেম্বর 2022 রাত 9:45 দামদাম ধাবার সামনে জার্নালিস্ট সাগর ভার্মার কার অ্যাক্সিডেন্টে তার কুকুরটি মারা যাবে। ওই কুকুরটির নাম কি? সব থেকে আশ্চর্যের বিষয়, দিন, তারিখ, সময় সবই সেম। এর মধ্যে সাগরের দেরি দেখে প্রিয়া নেমে আসে। সাগরও কিছু বুঝে ওঠার আগেই ঘড়িতে 32 বেজে যাওয়া মাত্রই একটি চলন্ত ট্রাক এসে সাগরের গাড়িতে হিট করে। সাগরও সাথে সাথে ছুটে যায়, কারণ ওই কারের মধ্যে অঞ্জলিও ছিল। তবে সৌভাগ্যবশত অঞ্জলি ডল নিতে নিচে নামায় সে বেঁচে গিয়েছে, কিন্তু কুকুরটি কারের মধ্যে মারা যায়। এদিকে আচমকা এই ঘটনায় ট্রাক ড্রাইভার নিজেও পুরো চমকে গেছে। সে ট্রাকের ডিজেলের ট্যাঙ্কের নিচে থেকে কিছু একটা বের করার চেষ্টা করছিল, তবে তখনই সাগর এসে পড়ায় সে দ্রুত সেখান থেকে পালিয়ে যায়। সিন চলে যায় সাগরের ফার্ম হাউসে, যেখানে সাগর টাইপরাইটারে হিট অ্যান্ড রান কেসের কমপ্লেন লিখছিল। তবে তখনই আচমকা সাগরের বাবা এসে কাগজটি ছিঁড়ে ফেলে। সাথে বলছিল, তুমি জার্নালিজম করতে পারবে না, আমি তোমাকে ফর্ম ফিল আপ করতে দিব না। মূলত সাগরের বাবার অ্যালজেইমারের রোগী, যে জন্য অনেক কিছু সে ভুলে গেছে। এমনকি তার এখন মনে হয় সাগর এখনও কলেজে পড়ছে, সে জার্নালিজম করতে চায়। কিন্তু কোনো একটি কারণে সাগরের বাবা চাচ্ছে না সাগর জার্নালিজম করুক। তবে কী সেই কারণ, সেটা আমরা আস্তে আস্তে জানতে পারবো। যাই হোক, সাগর আবার কমপ্লেনটি টাইপ করে এসআই ঘোষের কাছে দেয়। ঘোষও সাগরকে জানায়, আমরা ওই ট্রাক ড্রাইভারকে খুঁজছি, পাওয়া মাত্রই আপনাকে জানিয়ে দিব। তো ঘোষ চলে যাওয়া মাত্রই সাগর তার কেয়ারটেকারকে ডেকে তাদের কুকুরের মৃতদেহটা পাশের প্লটে নিয়ে মাটি চাপা দিতে বলে, কারণ নিজের ফার্ম হাউসে দিলে অঞ্চলে জানতে পারলে হয়তোবা কষ্ট পাবে। আর পাশের ওই জমিটির মালিক দেশের বাইরে থাকে, কেউ জানতেও পারবে না। অন্য দৃশ্যে আমাদের দেখানো হয় পুলিশ ওই ট্রাক ড্রাইভারকে খুঁজতে খুঁজতে একসময় ধরেও ফেলে। সিন চলে যায় পরবর্তী দিন। সাগর অফিসের জন্য রেডি হচ্ছিল, তখনই অঞ্জলি এসে বলে, বাবা, আমাদের কুকুরটির তো আমরা কোনো নাম রাখিনি, তাই আমিও নাম দিচ্ছি হিপ্পোপটেমাস। যেহেতু কুকুরটা পানিতে খেলতে পছন্দ করত, তাই অঞ্জলি এই নামটি রেখেছে।
তখনই সাগরের মনে পড়ে গতরাতে যা কিছু ঘটেছিল সবকিছুর বর্ণনা পুরনো ছেঁড়া খবরের কাগজের পাতায় লেখা ছিল। কাল সাগর বিষয়টিতে গুরুত্ব না দিলেও সাগর দ্রুত সে দাম ধাবায় চলে যায়। এমনকি খুঁজতে খুঁজতে ডাস্টবিনের মধ্যে সে কাগজের টুকরোটি পেয়েও যায়। এখানে ক্রসওয়ার্ডে কুকুরের নাম কি জানতে চাওয়া হয়েছিল, তাই সাগর ওয়ার্ডগুলো ম্যাচ করাতেই আশ্চর্যজনকভাবে হিপ্পোপটামাসি হয়ে যায়, যেটা একদমই অসম্ভব বিষয়। কারণ কুকুরটি গতরাতে মারা যাওয়ার পরই আজ সকালে কুকুরের নামটি রাখা হয়েছে। তাহলে এই কাগজে আগে থেকে কিভাবে লেখা থাকবে? এরপর সাগর কার সার্ভিসিং সেন্টারে গিয়ে জানতে পারে ফুয়েল ট্যাঙ্কের নিচে একটি ছিদ্র আছে। তার মানে কেউ ইচ্ছা করে ছিদ্রটা করেছিল। সাগর বিষয়টি নিয়ে খুব চিন্তায় পড়ে যায়। এই জন্য দ্রুত অফিসে ফিরে আমৃতার সাথে বিষয়টি শেয়ার করে, কারণ তার সন্দেহ হচ্ছে কেউ ইচ্ছা করে তাকে মারার চেষ্টা করেছে, আর এসব চার্লসের কাজ হতে পারে। এর মধ্যে এসআই ঘোষ কল করে জানায় কোটি নামে ওই ড্রাইভারকে তারা ধরেছিল ঠিকই, কিন্তু ওর বেল হয়েছে, কারণ ড্রাইভার কোর্টে বলেছে তার উইন্ডশিল্ডে হঠাৎ করে একটি কাগজ এসে পড়ায় সে না দেখে কারটিকে হিট করেছিল। এখানে তার কোনো দোষই নেই। কিন্তু সাগরের কথা, কেউ ওকে দিয়ে আমাকে মারতে চেষ্টা করেছে, তাই যে কোনো মূল্যে ওকে ধরে সত্যটা বের করো। সাগর সাথে সাথে ঘোষের অ্যাকাউন্টে 1 লক্ষ টাকা ট্রান্সফারও করে দেয়, যে জন্য ঘোষ দ্রুত বাইরে এসে কোটিকে বুঝিয়ে সুঝে আবার থানার মধ্যে নিয়ে যায়। অন্যদিকে সাগর বারবার চার্লসকে কল করে যাচ্ছিল, কিন্তু চার্লস কল রিসিভ করছে না দেখে সাগর সোজা চার্লসের ফার্ম হাউসে চলে যায়। তবে ঢোকার সময় সাগর লক্ষ্য করে হলুদ রঙের রেইনকোট পরা কোনো এক ব্যক্তি তার উপর নজর রাখছে। তবে সাগরকে দেখা মাত্রই বাইক নিয়ে চলে যায়। এরপর সাগর চার্লসের বাড়ির মধ্যে প্রবেশ করে দেখে পুরো বাড়ির মধ্যে অসংখ্য কাগজের টুকরো ছড়িয়ে ছিটিয়ে আছে। এমনকি দোতলার ঘরে গিয়ে দেখা যায় অসংখ্য কাগজের মধ্যে চার্লস একটি দেশি গান নিয়ে দাঁড়িয়ে আছে। সাগর আসা মাত্রই চার্লস সাগরকে উদ্দেশ্য করে বলছিল, তোমার কার অ্যাক্সিডেন্টের আগে নিশ্চয়ই তুমি একটি কাগজ পেয়েছিলে যেখানে সব আগে থেকে লেখা ছিল। তার মানে ও এখন তোমার পিছু পড়েছে। ও তোমার পুরো পরিবারকে শেষ করে দিবে। চাঁদ সাগরকে সেম একটি কাগজ দেখিয়ে শ্যুট করে দেয়, যে জন্য সাগরের চোখে মুখে রক্তে ছিটে লাগে। কিন্তু প্রশ্ন হচ্ছে চার্লসের সাথে কি হয়েছিল, কেন সেটা করলো? জানতে আমাদের চার্লসের পিছের একটি স্টোরি দেখানো হয়। মূলত কিছুদিন আগে থেকেই চার্লসের আশেপাশে খারাপ সব ঘটনা ঘটছিল। যেমন চার্লসের বাবা এবং ভাই মারা যায়। চার্লসও তখন একদম পাগলের মতো আশেপাশে পড়ে থাকা কাগজের টুকরা করাচ্ছিল, কারণ কিছুদিন আগে থেকেই চার্লসও ঠিক একই রকম কাগজ পাচ্ছিল যেগুলোতে আগে থেকে ভবিষ্যৎ লেখা থাকতো। আর পরবর্তীতে চার্লসের পরিবারে কে মারা যাবে এটা জানার জন্যই চার্লস পাগলের মতো কাগজগুলো টুকাচ্ছিল। আর এভাবেই একসময় চার্লস একটি কাগজ পেয়েও যায় যেখানে লেখা আছে চার্লসের ছেলে একটি দুর্ঘটনায় মারা গেছে। দেখা মাত্রই চার্লস তার ছেলেকে বাঁচাতে ছুটে যায়, কিন্তু এতক্ষণে চার্লসের ছেলে হাইড অ্যান্ড সিক খেলতে গিয়ে কারের নিচে চলে যাওয়ার কারণে গাড়ির চাপা পড়ে মারা যায়। এখান থেকে সিন আবার প্রেজেন্টে। চার্লসের মৃত্যুর পর সাগর চার্লসের হাত থেকে ওই কাগজের টুকরোটি নিয়ে সোজা তার বাড়িতে চলে যায়। প্রিয়াও যেন বিষয়টি বুঝতে না পারে, এর জন্য সাগর নিজেই তার রক্তমাখা কাপড়গুলো ওয়াশিং মেশিনে ঢুকিয়ে দিয়ে চার্লসের হাতের ওই কাগজের টুকরোটি খুলে। আর এরপরই দেখে যেভাবে ঘটনাটি ঘটেছিল আগে থেকে সেখানে সব উল্লেখ করা রয়েছে। এখানে কার্টুনে কেউ বোঝানো হয়েছে, কিন্তু আশ্চর্যের বিষয় সাগর সকালে ভুল করে 2 রঙের 2টি মোজা পরে গিয়েছিল। কাগজে আর্ট করা কার্টুনের পায়েও ঠিক একই রকম আলাদা রঙের মোজা ছিল। এটা কিভাবে সম্ভব? অন্যদিকে চার্লসের মৃত্যুর খবর পুলিশের কাছে পৌঁছালে ক্রান্তি নামে এক অফিসারকে ঘটনার তদন্ত করতে পাঠানো হয়। ক্রান্তি কনস্টেবল রাঙ্গাকে নিয়ে চার্লসের বাড়ি তল্লাশি করে ঘরের মধ্যে কাগজগুলোর রহস্য বুঝতে না পারলেও ঘরের দেয়াল এবং দরজায় রক্তের দাগ দেখে বুঝতে পারে মৃত্যুর সময় পিছে কেউ দাঁড়িয়েছিল। এজন্যই দরজার একটি নির্দিষ্ট জায়গায় রক্ত ছিটে পড়েনি। তার মানে যে ব্যক্তি এখানে দাঁড়িয়েছিল তার গায়ে রক্ত পড়ার কারণে ওই জায়গাটি এখনও ব্ল্যাঙ্ক রয়েছে। ক্রান্তিরা চার্লসের ফোন চেক করে, আর সেখানে দেখতে পায় মৃত্যুর আগে সাগর চার্লসকে বহুবার কল করেছিল। অন্যদিকে সাগরকে দেখা যায় আমৃতাকে চার্লসের মৃত্যুর পুরো বিষয়টি জানাচ্ছে। এতক্ষণে নিউজেও পুরো বিষয় চলে এসেছে। অন্যদিকে কয়েকজন কলেজ পড়ুয়া স্টুডেন্ট সাগর সাথে দেখা করতে আসে। মূলত 16 তারিখে ন্যাশনাল প্রেস ডে। ওই দিন তাদের কলেজে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, তাই সাগরকে ওই অনুষ্ঠানের চিফ গেস্ট হিসেবে ইনভাইট করতে তারা এসেছে। এই 3 জনের মধ্যে সাত্তিয়া নামে এই ছেলেটি সাগরকে তার রিজিউমে দিয়ে যায় যাতে কলেজ শেষ করে সে সাগরের নিউজ পেপারে কাজ করতে পারে। তো এরপর সাগর চার্লসের ফিউনারালে যায়, আর সেখানেও সাগর হলুদ রঙের রেইনকোট পরা সেই ব্যক্তিটাকে দেখতে পায়। তবে আগের বারের মতো সাগরকে দেখা মাত্র সে পালিয়ে যায়। এরপর সাগর বাড়িতে ফিরে দেখে পুলিশ অফিসার ক্রান্তি চার্লসের মৃত্যুর তদন্ত করতে সাগরের বাড়িতে এসেছে। মূলত চার্লসের মৃত্যুর দিন চার্লসের ফোনে সাগরের 4টা মিস কল ছিল। ক্রান্তি ওই বিষয়ে জানতে চায়। সাগর তখন মিথ্যা বলে যে চার্লসের মানসিক অবস্থা ভালো ছিল না,
তাই ওর খোঁজখবর নিতে আমি ওকে কল করেছিলাম। তবে এরপর ক্রান্তি যে প্রশ্নটা করে তাতে সাগর পুরো চমকে যায়। ক্রান্তি সাগরের কাছে জানতে চায়, আপনার স্ত্রী প্রিয়া বলল আপনি বাড়িতে এসে নিজের কাপড় নিজে ওয়াশিং মেশিনে ওয়াশ করেছেন, যেটা আপনি কখনই করেন না। সাগর তখন ইনস্ট্যান্টলি মিথ্যা কথা বানিয়ে বলে। সাগর বলে, আমাদের নতুন কোম্পানিতে নতুন কিছু মেশিন অর্ডার করা হয়েছিল, সেগুলো চেক করার সময় আমার কাপড়ে অয়েল পড়ে যায়। আর প্রিয়া যেহেতু প্রেগনেন্ট, প্রিয়াকে কষ্ট না দিতেই আমি বাড়িতে এসে নিজের কাপড়গুলো আমি ওয়াশ করে নিয়েছি। সাগরের কথাগুলো একদম স্পষ্ট ছিল। ক্রান্তি ও সাগরের সাথে কথা বলে তেমন কিছু বুঝতে না পারলেও এতটুকু স্পষ্ট বুঝতে পারছে সাগর কিছু একটা লুকানোর চেষ্টা তো নিশ্চয় করছে। আবার অন্যদিকে সাগরের কথা মতো এসআই ঘোষ কোটিকে থানার মধ্যে আটকে কোটির মুখ থেকে তথ্য বের করতে ইচ্ছামতো টর্চার করছিল। কিন্তু কোটি বারবারই বলছিল অ্যাক্সিডেন্টটি আচমকা হয়ে গিয়েছে, এখানে তার কোনো হাত নেই। তবে কথার মধ্যেই ঘোষ লক্ষ্য করে কোটির নিচের পাটির একটি দাঁত স্বর্ণের। আর এখানেই ঘোষের সন্দেহটা হয়, কোটি একজন সাধারণ ট্রাক ড্রাইভার হয়ে স্বর্ণের দাঁত কিভাবে অ্যাফোর্ড করতে পারে। যে জন্য লোভে পড়ে এসআই ঘোষ একসময় কোটির ওই স্বর্ণের দাঁতটি তুলে ফেলে। এমনকি টর্চার এক পর্যায়ে কোটি থানার মধ্যে মারা যায়। ঘোষ সাথে সাথে সাগরকে কল করে কোটির মৃত্যুর বিষয়টি জানায়। আর কোটির মৃত্যুর খবর পাওয়া মাত্রই সাগর প্রচণ্ড রেগে ঘোষকে দোষ দিচ্ছিল। সাগরের কথা, আমি ওর থেকে তথ্য বের করতে বলেছি, ওকে তো খুন করতে বলিনি। যদিও ঘোষ সাগরকে যথেষ্ট বোঝানোর চেষ্টা করছিল, তার সাথে যে ঘটনাগুলো ঘটছিল সেগুলো নিয়ে এমনিতেই সাগর চিন্তিত। তারপর ঘোষের এইরকম কর্মকাণ্ডের কারণে সাগর একসময় স্পষ্ট করে বলে দেয় যেটা হয়েছে সেটা ঘোষের কারণে হয়েছে, সাগরের এখানে কোনো হাত নেই, তাই সাগর এখানে কিছু করতে পারবে না। আর এই বিষয়টা ঘোষের একদমই পছন্দ হয়নি, কারণ ঘোষের কথা ঘোষ তো সাগরের জন্যই কোটিকে টর্চার করছিল। আর এখন যখন কোটি মারা গেছে, সাগর পুরো দোষটা ঘোষের উপরই চাপিয়ে দিচ্ছে। ঘোষ তাই সাগরকে উচিত শিক্ষা দিতে অন্য একটি প্ল্যান করে। ঘোষ কোটির ডেড বডিটি সাগরের ফার্ম হাউসের জেনারেটর রুমের মধ্যে রেখে আসে। আর এরপর যাওয়ার পথে সাগরকে কল করে বলেও দেয়, কোটির লাশ আপনার ফার্ম হাউসে আমি রেখে এসেছি, এখন আপনার কি করতে হবে নিজেই করুন। যে জন্য মাঝরাতে সাগরকে তার ফার্ম হাউসে ছুটে যেতে হয়। তবে সাগর ফার্ম হাউসের ওই জেনারেটর রুমে গিয়ে দেখে কোটি তখনও পর্যন্ত জীবিত। তবে কোটি যখন হাঁটতে যাবে ঠিক তখনই লোহার কিছু একটার উপর পড়ে কোটি সেখানে মারা যায়। আর ঠিক সেই সময় কোটির রক্তের মধ্যে সাগর কাগজের অন্য একটি টুকরা পায়, যেখানে লেখা রয়েছে সাগরের ফার্ম হাউসের মধ্যে পুলিশ ট্রাক ড্রাইভার কোটির লাশ পেয়েছে। যেটা দেখা মাত্র সাগর পুরো চমকে ওঠে, কারণ এমনটা সত্যি হলে সাগর ধরা পড়ে যাবে। তাই সাগর ওই রাতেই একা একাই কোটির লাশটিকে তার ফার্ম হাউসের পাশে যে প্লটটি ছিল সেই প্লটের মধ্যে মাটি চাপা দিয়ে দেয়। অন্যদিকে ক্রান্তি আর রাঙ্গাকে দেখা যায় শহরে যে সকল ব্যক্তি দেশীয় গানের ব্যবসা করে তাদের তথ্য নেওয়ার চেষ্টা করছে, কারণ চার্লসের হাতে দেশীয় পিস্তল ছিল। আর এভাবে তথ্য নিতে নিতে তারা একসময় জানতে পারে এই অস্ত্রগুলো বিহার ইউপিতে ম্যানুফ্যাকচার করা হয়। এমনকি ট্রাক ড্রাইভারদের মাধ্যমে এগুলো বিভিন্ন শহরে ছড়িয়ে পড়ে। যে জন্য ক্রান্তি আর রাঙ্গা এই সকল ট্রাক ড্রাইভারদের খোঁজ শুরু করে। আর এভাবে একসময় তারা কোটির বাড়ি পর্যন্ত পৌঁছে যায়, যেখানে কোটির স্ত্রী তাদেরকে জানায় কোটি তাকে ফোন করে পুলিশের ধরার বিষয়টি বলেছিল। তবে বেলে মুক্ত হয়ে কোটি বলেছিল বাড়িতে আসবে। এরপর আর কোটির সাথে কোনোভাবে সে যোগাযোগ করতে পারেনি। তবে কথার মধ্যে ক্রান্তি লক্ষ্য করে কোটির বাড়ির মধ্যে আইপ্যাড, ল্যাপটপ, দামি ওয়াশিং মেশিন, টিভি, ফ্রিজ, এমনকি কোটির সন্তানেরা ইংলিশ মিডিয়াম স্কুলে পড়াশোনা করে। এতে করে ক্রান্তি স্পষ্টই বুঝতে পারে একজন ট্রাক ড্রাইভারের ইনকাম থেকে এগুলো কেনা কোনোভাবেই সম্ভব নয়। তার মানে কোটি হয়তোবা অবৈধ অস্ত্রের ওই ব্যবসা করত। তাই কোটিকে খুঁজে বের করতে পারলেই হয়তোবা ওই অস্ত্রের সন্ধান পাওয়া যাবে। আর এভাবে খুঁজতে খুঁজতে তারা একসময় ঘোষের পর্যন্ত পৌঁছে যায়, কারণ কোটি লাস্ট এই স্টেশনে ছিল। তবে ঘোষকে জিজ্ঞাসাবাদ করলে ঘোষ সোজাসুজি বলে দেয় কোটিকে সে অ্যারেস্ট করেছিল ঠিকই, কিন্তু জামিনের পর কোটি এখান থেকে কোথায় চলে গিয়েছে এই বিষয়ে সে কিছুই জানে না। তবে ক্রান্তি জানতে চায় কোটির জামিনের পর জার্নালিস্ট সাগরের অ্যাকাউন্ট থেকে তোমার অ্যাকাউন্টে 1 লক্ষ টাকা ট্রান্সফার করা হয়েছে, সাগর এই টাকা তোমাকে কি জন্য দিয়েছে? ঘোষ তখন স্পষ্ট মিথ্যা বলে। ঘোষ বলে, এমনি আমি আর্থিক সমস্যায় ছিলাম, অ্যাক্সিডেন্টের ওই মামলায় সাগর স্যারের সাথে আমার দেখা হয়েছিল, সেই সুবাদে আমি তার কাছে ঋণ চেয়েছিলাম, ওই টাকাটা সে ঋণ হিসেবে আমাকে দিয়েছিল, আর এটা তো কোনো অন্যায় কিছু না। তো ঘোষের কাছে তেমন কোনো তথ্য না পেলেও কোটির ওই ট্রাকটি এখনও থানার ডাম্পয়ার্ডে ছিল, তাই ক্রান্তিরা ওই ট্রাকটি তল্লাশি করে। আর তল্লাশির একসময় তারা লক্ষ্য করে কোটির ট্রাকের ফুয়েলের যে ট্যাঙ্ক রয়েছে সেটা স্বাভাবিকের থেকে বড়। আর ভালো করে লক্ষ্য করলে সেখানে একটি গোপন কম্পাউন্ড পাওয়া যায়, আর ওই কম্পাউন্ডের মধ্যেই 2টি দেশীয় অস্ত্র পাওয়া যায়। এর দ্বারা স্পষ্টই প্রমাণ হয়ে যায় কোটি অবৈধ অস্ত্রের ব্যবসা করত,
আর ওই অস্ত্র দুটি বের করতে হয়তোবা কোটি ওই রাতে চেষ্টা করেছিল। সাথে ক্রান্তি এটাও বুঝতে পারে এসআই ঘোষ কিছু একটা লুকানোর চেষ্টা করছে। তাই ক্রান্তি এখান থেকে যাওয়ার সময় থানার একদম অপোজিটে একটি ট্রাফিক সিসিটিভি ক্যামেরা দেখে রাঙ্গাকে ওই ক্যামেরার ফুটেজ কালেক্ট করতে বলে। কারণ কোটি জামিনের পর কোটি এখান দিয়ে বের হওয়ার কথা, যদি সে বের হয়ে থাকে তাহলে সিসিটিভিতে স্পষ্ট দেখা যাবে। এখান থেকে সিন চলে যায় সাগরের ফ্ল্যাটে, যেখানে সাগরের মেয়ে অঞ্জলি তাদের মেয়েদের সাথে টিভিতে একটি প্রোগ্রাম দেখছিল। মূলত এই প্রোগ্রামটি ছিল ঘোস্ট হান্টিং প্রোগ্রাম, যেখানে প্রোগ্রামটি একটি মেয়ে হোস্ট করে আর তারা বিভিন্ন হন্টেড সাইটগুলোতে গিয়ে সেগুলো এক্সপ্লোর করার চেষ্টা করে। এর মধ্যে প্রিয়া এসে এসব প্রোগ্রাম দেখায় অঞ্জলিদেরকে দেখতে নিষেধ করে। তখনই প্রিয়ার কাছে তার বন্ধু আশ্বিনের কল আসে। আর এই আশ্বিন মূলত একটি হসপিটাল পরিচালনা করে। ইন্স্যুরেন্সের টাকা ক্লেম করার জন্য আশ্বিন নিজেই তার হসপিটালে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছিল, যে জন্য অনেক নিষ্পাপ বাচ্চার মৃত্যু হয়েছিল। আশ্বিন এখন এই সকল ঝামেলায় ফেসে গেছে। তাই আশ্বিন এসব থেকে বাঁচার জন্য প্রিয়ার হেল্প চাইছে, কারণ প্রিয়া একজন জার্নালিস্ট। প্রিয়া আশ্বিনকে কথা দেয়, আমি এই খবরটা চাপা দেওয়ার চেষ্টা করব, তবে সবার মুখ বন্ধ করতে হলে তোমাকে অনেক টাকা খরচ করতে হবে। আর এর মধ্য দিয়ে আমরা এটা বুঝতে পারি প্রিয়া সাগরের মতো একজন করাপ্ট জার্নালিস্ট। অন্যদিকে সিন চলে যায় সাগরের অফিসে, যেখানে সমাচার পত্রিকার প্রথম অফিসের উদ্বোধন করা হচ্ছে। আর এখানেই তারা মিনিস্টারকে ইনভাইট করেছে। মিনিস্টার এবং সাগরের কথা আমরা এটাও বুঝতে পারি সাগর এই মিনিস্টারের হয়ে কাজ করে, মানে মিনিস্টারের খারাপ খবরগুলো গোপন রেখে তার অপোজিশন পার্টির বিরুদ্ধে খবর প্রচার করে। আর এইভাবে সাগর বহু টাকা ইনকামও করেছে, এমনকি এই পর্যন্ত এসেছে। আর সাগরের এই পুরো বিষয়টি চন্দ্রমূর্তিও বুঝতে পারে, যেটা চন্দ্রমূর্তি একদমই পছন্দ করছিল না। কারণ আমি আগে বলেছিলাম চন্দ্রমূর্তি একজন সৎ জার্নালিস্ট, টাকা দিয়ে তাকে কেনা কোনোভাবেই সম্ভব নয়। তো এরপর সেখানে পূজা হচ্ছিল। পূজার সময় সাগর সেখানে ছোট ছোট কিছু কাগজের টুকরো লক্ষ্য করে। আর ওই কাগজগুলো উড়ে যাওয়ায় সাগর ওই কাগজগুলো কালেক্ট করছিল। এমনকি একসময় তার অফিসের ডেস্কে বসে ওই কাগজগুলো পড়ার চেষ্টা করছিল। ঠিক তখনই চন্দ্রমূর্তি আসে। মূলত সাগরদের যে পত্রিকা প্রকাশিত হচ্ছে, আজকের পত্রিকার পেজগুলোতে কয়েকটি জায়গায় অ্যাডভার্টাইজমেন্টের জন্য খালি রাখা হচ্ছে, কিন্তু চন্দ্রমূর্তি এগুলো পছন্দ করছিল না। চন্দ্রমূর্তির কথা, আমরা তো সত্য ঘটনাগুলো প্রকাশ করব, এটা তো আমাদের ব্যবসা না। কিন্তু সাগরের কথা, তার কাছে এগুলো ব্যবসা, নিউজ কোনো বিষয় না। নিউজ পেপার প্রত্যেকটি অংশ তাদের ব্যবসার অ্যাসেট। সাগরের কথা, এভাবেই নিউজ পেপার কোম্পানিগুলো চলে, যারা টাকা দিবে তাদের পক্ষে নিউজ হবে, এই জন্য ওই জায়গাগুলো খালি রাখা হয়। আর চন্দ্রমূর্তি যেহেতু তার বিরোধিতা করছিল, সাগর একসময় চন্দ্রমূর্তির উপর অতিরিক্ত রেগে চন্দ্রমূর্তিকে অফিস থেকে বের করে দেয়। এদিকে অফিসের যে স্টাফগুলো ছিল তাদের বাচ্চারাও খেলা করছিল। তারা বেশ কিছু কাগজের টুকরো দিয়ে বিভিন্ন জিনিস বানাচ্ছিল। তখন একটি বাচ্চা একটি এরোপ্লেন বানিয়ে সেটা ওড়ানো মাত্রই সাগরের ডেস্কের কাছে এসে পড়ে। সাগর সাথে সাথে সেটা তুলে দেখে এই কাগজের টুকরোর মধ্যে একটি রাশিফল রয়েছে, যেটা তার নিজের। এখানে লেখা রয়েছে, আজ আপনি অনেক কষ্ট পেতে চলেছেন, কারণ আজ আপনার অনাগত সন্তানের মৃত্যু হতে চলেছে। সাথে সাথে সাগরের বাসা থেকে কল আসে প্রিয়া সিঁড়ি থেকে পড়ে আহত হয়েছে। প্রচুর রক্তক্ষরণের কারণে প্রিয়াকে হসপিটালে নেওয়া হচ্ছে। সাগর সাথে সাথে হসপিটালে ছুটে যায়। তবে সেখানে যাওয়ার সময় সাগর আম্রতাকে দেখতে পায়, যেখানে আম্রতা আহত অবস্থায় একটি বেডে পড়ে আছে। তবে আম্রতার সাথে কথা না বলে সাগর আগে প্রিয়ার খবর নিতে যায়, যেখানে ডক্টর সাগরকে জানায় প্রিয়া এবং প্রিয়ার পেটের বাচ্চা দুজনই ভালো আছে। এটা শোনার পর সাগর একটু স্বস্তি পায়, যে জন্য সাগর খুশিতে খুশিতে আম্রতার সাথে দেখা করতে যায়। আর সাগরকে দেখা মাত্রই আম্রতা কাঁদতে কাঁদতে সাগরকে জড়িয়ে ধরে বলে, আমি আমাদের বাচ্চাকে বাঁচাতে পারিনি, আমাদের অনাগত বাচ্চা মারা গেছে। যার মাধ্যমে আমরা জানতে পারি সাগর এবং আম্রতার মধ্যে কিছু একটা হয়েছিল। মূলত এর শুরুটা হয়েছিল এর কয়েক মাস আগে। এরপর আমাদের পাস্টের একটি দৃশ্য দেখানো হয়, যেখানে সাগর আর আম্রতা একদিন কারে করে যাচ্ছিল। কথায় কথায় সাগর আম্রতাকে এটাও জানাচ্ছিল সাগরের কাছে এক পলিটিশিয়ানের করাপশনের প্রুফ ছিল, কিন্তু সাগর সেই প্রুফটা প্রকাশ না করে উল্টো ওই পলিটিশিয়ানের সাথে ডিল করে তার খবরটি গোপন করার বিনিময়ে তার থেকে বিপুল পরিমাণ টাকা নিয়েছিল। ওই দিন তাদের কোথাও যাওয়ার কথা ছিল, কিন্তু আবহাওয়া খারাপ থাকার কারণে হঠাৎ করে তাদের ফ্লাইটটি ক্যান্সেল হয়ে যায়। এর জন্য তাদের একটি হোটেলে থাকতে হয়। একসময় রেস্টুরেন্টে বসে কথার ফাঁকে আম্রতা সাগরকে তার স্বামীর কথা বলে। মূলত আম্রতার স্বামী নেভিতে চাকরি করে, বছর 1-2বারই আসে। তবে যখনই আসে আম্রতার উপর অনেক অত্যাচার করে, তাকে মারধর করে, যে জন্য আম্রতা তার বৈবাহিক জীবনে তার স্বামীর সাথে একদমই সুখী ছিল না। আর এভাবে একসময় সাগর আম্রতা দুজনে ফিজিক্যালি ইনভলভ হয়ে গিয়েছিল। মূলত ওই দিনের ঘটনার জন্য আম্রতা প্রেগনেন্ট হয়ে যায়। আর এর কিছুদিন পর আম্রতার স্বামী বাড়িতে এসে আম্রতার প্রেগনেন্সি কিট দেখে বুঝতে পারে আম্রতা প্রেগনেন্ট। কিন্তু তার কথা, সে তো 8 মাস পর বাড়িতে এসেছে, আম্রতা প্রেগনেন্ট হলো কি করে?
তার মানে আম্রতার অন্য কারোর সাথে অবৈধ সম্পর্ক হয়েছে, যেজন্য আম্রতার স্বামী রাগের বশে আম্রতাকে এমন মারধর করেছে যে আম্রতার পেটের বাচ্চাটা নষ্ট হয়ে গিয়েছে। তবে আম্রতার মুখে আম্রতার কষ্টের কথা শোনার পরও সাগর আম্রতাকে উল্টো বোঝাচ্ছিল, তুমি তোমার স্বামীকে আমাদের সম্পর্কের বিষয়ে কিছুই বলো না, আর আমাদের মধ্যে যেটা হয়েছিল সেটা একটা ওয়ান নাইট স্ট্যান্ড ছিল, এর থেকে বেশি কিছু এক্সপেক্ট করো না। এমনকি সাগর আম্রতাকে ওই পত্রিকার পেজের কথাও বলে যে সেখানে আমি জানতে পেরেছি আজ আমার অনাগত সন্তান মারা যাবে। কপাল ভালো যে আমার আর প্রিয়ার যে বাচ্চাটা, সেই বাচ্চাটা এখনো পর্যন্ত ভালো আছে। আর সাগরের মুখে এটা শোনার পর আম্রতা পুরো চমকে ওঠে, কারণ সাগরের কাছে প্রিয়ার পেটের বাচ্চা বাচ্চা আর আম্রতার পেটের বাচ্চা কোনো বাচ্চাই না। এই বাচ্চা নষ্ট হয়ে যাওয়ার কারণে সাগরের মধ্যে কোনো প্রতিক্রিয়াই নেই। এমনকি সাগর এক সময় আম্রতার হাতে তার ক্রেডিট কার্ডটি ধরিয়ে দিয়ে বলে, তোমার চিকিৎসার যে খরচ লাগবে সবকিছু এটা দিয়ে মিটিয়ে নিও। এমনকি সাগর এটাও বলে দেয় এরপর থেকে তাদের আর একসাথে কাজ করা হবে না। আর সাগরের এই ব্যবহারের পর আম্রতা সাগরের উপর প্রচণ্ড রেগে ওঠে। আম্রতার মনের মধ্যে এখন সাগরের উপর বদলা নেওয়ার আগুন জ্বলছে। তো সাগর প্রিয়াকে নিয়ে তার ফ্ল্যাটে ফিরে যায়, যেখানে অঞ্জলি তার কিছু বন্ধুদের সাথে ঘরের মধ্যে খেলা করছিল। সাগর প্রিয়াকে বাড়িতে রেখে থানায় গিয়ে ঘোষের সাথে দেখা করে। এমনকি ঘোষের সাথে পত্রিকার এই পেজের বিষয়গুলো শেয়ার করে যে এই পেজগুলোতে ভবিষ্যৎ লেখা থাকে, আর যে এগুলো পায় তার কাছের মানুষগুলো একে একে মারা যায়। সাগরের কথা শুনে ঘোষ একদমই বিশ্বাস করতে পারছিল না। তবে কোটির রক্তের মধ্যে সাগর যে কাগজের টুকরোটি পেয়েছিল সেখানে স্পষ্ট অক্ষরে লেখা ছিল কোটিকে কেউ অনেক অত্যাচার করছে, এমনকি একসময় তার স্বর্ণের দাঁত বের করে তাকে খুন করে তার বডি সাগরের ফার্ম হাউসে ফেলে এসেছে, আর কোটির বডি সাগরের ফার্ম হাউস থেকে উদ্ধার হয়েছে। এটা দেখার পর ঘোষ একদমই চমকে ওঠে, কারণ কোটির স্বর্ণের দাঁতের বিষয়টি ঘোষ ব্যতীত আর কেউ জানার কথা নয়, যে জন্য ঘোষ এখন বিশ্বাস করতে বাধ্য হচ্ছে। এরপর ঘোষ আর সাগর দুজন মিলে কোটিকে যেখানে টর্চার করছিল সেখানে থাকা সকল কাগজের টুকরোগুলো তল্লাশি করে, কিন্তু কোথাও কোনো ক্লু না পেয়ে সাগরের সময় ঘোষকে অনেক টাকার অফার করে যে তোমাকে আমি প্রচুর টাকা দেব, তুমি শুধু খুঁজে বের করো এর পিছে কে আছে, কে এগুলো করছে। সাগর সাথে এটাও লক্ষ্য করে এ পর্যন্ত সে যতগুলো কাগজের টুকরো পেয়েছিল সবগুলো টুকরোর মধ্যেই একটা অক্ষর উল্টো করে লেখা, সেটা হচ্ছে ক। মানে প্রত্যেকটা অংশেই যে লেখাগুলো ছিল তার মধ্যে ক অক্ষরটা একদম উল্টো করে লেখা। তবে এটা কোনো হিন্ট হতে পারে অথবা প্রিন্টিং মিস্টেক হতে পারে। অন্যদিকে আমাদের ক্রান্তিতে দেখানো হয় ক্রান্তিরা ট্রাফিক কন্ট্রোল সিস্টেম থেকে থানার সামনের সিসিটিভি ক্যামেরার ফুটেজ কালেক্ট করে দেখে জামিনের পর কোটি তার লয়ারের সাথে বের হয়েছিল ঠিকই, কিন্তু সাথে সাথেই ঘোষ আবার এসে কোটিকে থানার মধ্যে নিয়ে গিয়েছিল। এরপর কোটিকে আর বের হতে দেখা যায়নি, তবে রাতের বেলা ঘোষের জিপটি বের হতে দেখা গেছে। আর ঘোষ ওই রাতে এক্স্যাক্টলি কোথায় গিয়েছিল সেটা জানার জন্য ঘোষ যে মোবাইল ফোন ব্যবহার করে সেই মোবাইল ফোন অপারেটর কোম্পানি থেকে তার জিপিএস লোকেশন ট্র্যাক করে। এমনকি তারা এটাও জানতে পারে ঘোষ ওই রাতে সাগরের সেই ফার্ম হাউসে গিয়েছিল। এমনকি ঘোষ সেখানে গিয়ে সাগরকে কল করার পর সাগরও ওই রাতে তার ফার্ম হাউসে গিয়েছিল। এর দ্বারা ক্রান্তি এতটুকু বুঝতে পারে ওই ফার্ম হাউসে কিছু তো একটা হয়েছে। তাই ক্রান্তি ওয়ারেন্ট বের করে ফোর্স নিয়ে দ্রুত সাগরের ফার্ম হাউসে তল্লাশি করতে যায়, কিন্তু সেখানে তেমন কোনো আলামত পাওয়া যাচ্ছিল না। তবে জেনারেটর রুম তল্লাশি করতে গিয়ে ক্রান্তি লক্ষ্য করে এই রুমটা একটু অন্যরকম লাগছে, মানে রুমের পেইন্টগুলো একদম নতুন, এখনো পর্যন্ত শুকায়নি। এমনকি সেখানে থাকা কিছু মাটি খোঁড়ার জিনিসপত্র নতুন পরিষ্কার করে রাখা হচ্ছে। তার মানে এই রুমের মধ্যে কিছু একটা হচ্ছে যেটা গোপন করার চেষ্টা করা হচ্ছে। সাথে ক্রান্তির সামনের মাটিতে কিছু ফুটপ্রিন্ট দেখতে পায়, যেটা এতটাই গভীর দেখে স্পষ্টই বোঝা যাচ্ছে এদিক দিয়ে যে ব্যক্তি গিয়েছে সে হয়তোবা ভারী কোনো কিছু বহন করে নিয়ে গেছে, না হলে পা এতটা গভীর হওয়ার কথা নয়। এই ফুটপ্রিন্টটি সোজা পাশের কম্পাউন্ডের দিকে গিয়েছে, তাই ক্রান্তি পাশের কম্পাউন্ডে গিয়ে তল্লাশি করে। আর সেখানে একটি জায়গায় মাটি দেখে বুঝতে পারে সদ্য এখানে মাটি সরানো হয়েছিল। এর মাঝে আমাদের ওই রাতের আসল ঘটনা দেখানো হয়, যেখানে সাগর ওই রাতে কোটির বডিটি বহন করে এই কম্পাউন্ডে এনে মাটি খনন করে মাটি চাপা দিয়ে রেখেছিল। এমনকি প্রমাণ মেটাতে ওই জেনারেটর রুমে রং করে রেখেছিল যাতে রক্তের দাগগুলো দেখা না যায়। ক্রান্তীয় বিষয়টি নোটিস করে ওই জায়গায় খনন শুরু করে। আর এটা দেখার পর সাগরের মা দ্রুত সাগরকে কল করে জানিয়ে দেয় পুলিশ পাশের কম্পাউন্ডে খনন করছে। তবে সাগর তাকে কনফিডেন্টলি বলে চিন্তার কিছুই নেই, কারণ ওখানে কিছুই পাওয়া যাবে না। এদিকে সাগরের একটি বিষয় আমরা নোটিস করতে পারি, সাগরের অবস্থা এখন চার্লসের মতো হয়ে গেছে। সাগর যখনই যেখানে কোনো নিউজ পেপারের কাটিং পাচ্ছে, মানে টুকরো পাচ্ছে, সেগুলো সে নিজের ঘরে এনে পড়ছে, মানে এরপর কি হতে যাচ্ছে সেটা জানার চেষ্টা করছে। এদিকে অঞ্জলি যে তার বন্ধুদের সাথে খেলা করছিল, সবার জন্য খাবার অর্ডার করলে বাইরে থেকে একজন ডেলিভারি বয়
পত্রিকায় মোড়ানো কিছু খাবার নিয়ে আসে। মূলত এই সব কিছু প্রিয়া অর্ডার করেছিল। কিন্তু খাবার দেওয়ার আগে প্রিয়া অঞ্জলিকে বলছিল, তুমি আগে কাপড় চেঞ্জ করো, তারপরে খাবে। এই জন্য অঞ্জলি কাপড় চেঞ্জ করতে যাচ্ছিল। আর কাপড় চেঞ্জ করার সময় অঞ্জলির মাথায় কাপড় আটকে যাওয়ার কারণে অঞ্জলি না দেখে হাঁটতে হাঁটতে একসময় ফ্ল্যাটের বাইরে চলে যায়। এদিকে প্রিয়া অঞ্জলিকে খুঁজে যাচ্ছে। সাগরও একসময় প্রিয়ার শব্দ পেয়ে অঞ্জলির রুমে এসে খাবারগুলো র্যাপ করা ওই পত্রিকার কাগজ পায়। একটা দেখা মাত্রই সাগর বাকিগুলো খুঁজতে শুরু করে। আর ফাইনালি সাগর এমন একটি কাগজ পায় যে কাগজের লেখা পড়ার পর সাগরের চোখ একদমই বড় বড় হয়ে যায়। কারণ এই কাগজের মধ্যে লেখা রয়েছে, জার্নালিস্ট সাগর বর্মার মেয়ে লিফটের মধ্যে পড়ে মারা গেছে। সাথে সাথে সাগর অঞ্জলিকে খুঁজতে শুরু করে। এমনকি সিকিউরিটি গার্ডকে কল করে বিল্ডিংয়ের লিফটটি বন্ধ করতে বলে। কিন্তু এতক্ষণে অঞ্জলি লিফটের একদম সামনে চলে যাওয়ায় লিফট খোলা মাত্রই অঞ্জলি লিফটের উপর পড়ে যায়। আর সিকিউরিটি গার্ড সময় মতো লিফটটি বন্ধ করতে না পারায় লিফটটি একদম উপর তলায় কল দেওয়ার কারণে লিফটের চাপে পড়ে অঞ্জলির মৃত্যু হয়। অন্যদিকে পুলিশ সাগরের ফার্ম হাউসের পাশের ওই কম্পাউন্ডে খনন করে সেখানে সাগরের মৃত ওই কুকুরের ডেড বডিটি পায়। মানে এখানে কোটির ডেড বডি নেই, যে জন্য ক্রান্তিও এখন দ্বিধায় পড়ে গেছে সে কি আসলে সঠিক ডিরেকশনে যাচ্ছে নাকি কোথাও কোনো ভুল হয়েছে। অন্যদিকে সাগর তার মেয়ে অঞ্জলির অন্তিম ক্রিয়া করছিল। ঠিক তখনই সাগর সেখানে হলুদ রেইনকোট পরা সেই বাইকওয়ালাকে দেখতে পায়, যে আবারও তাকে ফলো করছিল। আর এবারও সে সাগরকে দেখে পালিয়ে যায়। তবে এবার সাগর তার বাইকের নম্বর প্লেটটি দেখে ফেলে। আর অন্যদিকে আমৃতা সাগরের বাড়িতে একটি পার্সেল পাঠায়, যে পার্সেলের মধ্যে আমৃতার পেটের যে ভ্রূণ ছিল, মানে যেটা নষ্ট হয়ে গিয়েছিল, সেই ভ্রূণটাকে সে পাঠিয়েছে। এমনকি এর সাথে একটি নোটও লিখে দিয়েছে, এই বাচ্চাটি সাগরের, কনফার্ম করতে চাইলে ডিএনএ টেস্ট করতে পারো। আর এটা দেখার পর প্রায় স্পষ্টই বুঝতে পারে সাগরের সাথে আমৃতার হয়তোবা অবৈধ সম্পর্ক ছিল। আর এই বিষয়ের জন্যই প্রিয়া একসময় সাগরের উপর রাগ করে তার বাবার বাড়িতে চলে যায়। এই ঘটনার পর সাগরও পুরো পাগলের মতো হয়ে যায়। সাগরের ঘর ভর্তি এখন শুধু কাগজের টুকরো আর টুকরো। সাগর দিন রাত শুধুমাত্র কাগজের টুকরোগুলো পড়ছে। এর মধ্যেই সাগর হলুদ রেইনকোট পরা ওই ব্যক্তির বাইকের নম্বরের ডিটেলস বের করে জানতে পারে এই ব্যক্তি অন্য কেউ নয়, ঘোস্ট হান্টার যে প্রোগ্রামটি করা হয় সেই প্রোগ্রামের হোস্ট কিরণ। জানা মাত্রই সাগর কিরণের সাথে দেখা করে এবং জানতে চায় কেন সে তাকে ফলো করছিল। আর এরপরই কিরণ পাস্টের কিছু ঘটনার কথা বলে, যেখানে আজ থেকে 4 মাস আগে রবি নামে এক ব্যক্তি কিরণের কাছে এসে বলেছিল তার কাছে একটি ঘোস্ট স্টোরি আছে যেটা কিরণ তার প্রোগ্রামের মাধ্যমে দেখাতে পারবে। যে জন্য কিরণ হায়দ্রাবাদে রবি নামে ওই ব্যক্তির সাথে দেখা করেছিল, যেখানে আমরা জানতে পারি রবি একজন ফেমাস জার্নালিস্ট ছিল। আর রবির সাথেও এই একই রকম ঘটনা ঘটছিল। রবি কিরণকে ওই সময় সব কিছু খুলে বলেছিল যে এই ছেঁড়া কাগজের অংশের মধ্যে কিভাবে তারা ভবিষ্যতের তথ্য জানতে পারছে। এমনকি যেই এই কাগজগুলো পাচ্ছে তার পরিবারের কারো না কারো মৃত্যু হচ্ছে। এমনকি এখানে আমরা একটা নতুন তথ্য জানতে পারি, যেটা হচ্ছে রবি এই বিষয় নিয়ে অনেক স্টাডি করে জানতে পেরেছিল এই ঘটনাগুলো 1963 সাল থেকে শুধুমাত্র জার্নালিস্টদের সাথে হয়ে আসছিল। এমনকি রবির কাছে ওই সকল জার্নালিস্টদের একটি লিস্ট ছিল যারা এই ঘটনার শিকার হয়ে মৃত্যুবরণ করেছে। আর এদের মধ্যে একটি কমন লিঙ্ক ছিল, সেটা হচ্ছে এরা সবাই করাপ্ট ছিল। রবি নিজেও একজন করাপ্ট ছিল। যে মুহূর্তে রবি কিরণের সাথে দেখা করেছিল সেই মুহূর্ত পর্যন্ত রবির পরিবারের সবাই মারা গিয়েছিল, শুধু রবি জীবিত ছিল। এমনকি রবি কিরণকে এটাও বলে যে সকল ব্যক্তিরা টার্গেট হয়, মানে যে সকল জার্নালিস্টরা টার্গেট হয়ে থাকে, ওই সকল জার্নালিস্ট যদি বাইরের অন্য কোনো ব্যক্তির সাথে কোনো কিছু শেয়ার করে বা অন্য কাউকে এর মধ্যে ইনভলভ করে তাহলে সেও এই অভিশাপের শিকার হবে। মানে কিরণের সাথেও এমন কিছু হতে পারে। তবে কিরণ এই সকল বিষয় একদমই বিশ্বাসী নয়, যে জন্য কিরণ ওই সময় রবির থেকে তার সকল স্টাডি ফাইলগুলো নিয়ে নেয়, যাতে এগুলো নিয়ে সে ইনভেস্টিগেশন করতে পারে। আর এর পরবর্তী দিনই রবি কিরণকে কল করে জানায় রবি এই সকল প্রশ্নের উত্তর পেয়ে গেছে। আর কি সেই উত্তর সেগুলো জানার জন্য কিরণ যতক্ষণে রবির বাড়িতে পৌঁছায় ততক্ষণে রবি নিজেকে শেষ করে দিয়েছে। আর সবথেকে শকিং বিষয় হচ্ছে রবির হাতের মধ্যে ছোট একটি কাগজের টুকরো ছিল, যেখানে কিরণের মৃত্যুর খবর লেখা ছিল। কিন্তু কিরণ কেন এখনো পর্যন্ত জীবিত সেটা আমরা একটু পরে জানতে পারবো। তো কিরণ মূলত রবির পরবর্তী যারা টার্গেট ছিল তাদের প্রত্যেকে ফলো করেছে, মানে চার্লসকে ফলো করেছে, আর এরপর সাগরকে। কিরণ সাগরের সাথে সবকিছু শেয়ার করে, সাথে রবি যে ফাইলটি দিয়েছিল সাগরকে সেই ফাইলটিও দিয়ে দেয়, যাতে ওই ফাইলটি স্টাডি করে সাগরের পিছের সত্যটা উদ্ঘাটন করতে পারে। কিন্তু এই পত্রিকার কাগজগুলো কোত্থেকে আসছে, এগুলো কোথায় প্রিন্ট হচ্ছে, কারা এর পাবলিশার, এই সকল তথ্য জানতে
কিরণ আর সাগর একটি পুরাতন লাইব্রেরিতে যায়, যেখানে মূলত বহু বছরের পুরাতন যে নিউজ পেপার আছে সেগুলোর কালেকশন ছিল। তারা লাইব্রেরির এক কর্মকর্তাকে ওই সকল পুরাতন খবরের কাগজের ছেঁড়া অংশগুলো দেখায় এবং তাকে বলে প্রত্যেকটা কাগজেই ক অক্ষরটি উল্টো করে লেখা রয়েছে। এদিকে কিরণের একটি ভিডিও শ্যুট ছিল, যে জন্য কিরণও চলে যায়। আর এদিকে লাইব্রেরি ওইস তাদের কালেকশনে থাকা পুরাতন সকল নিউজ পেপার বের করে সাগরকে দেখায়। আর এর ভিতর থেকে সাগর ধূতা নামে একটি পুরাতন নিউজ পেপার পায়, যেই নিউজ পেপার ফন্টের সাথে তাদের এই নিউজ পেপারের ফন্টের একদম মিল ছিল। আর এই ধূতা নিউজ পেপারের ক অক্ষরও একদম উল্টো। সাগর গুগল করে এটাও জানতে পারে 1938 সালে সত্যমূর্তি নামে একজন জার্নালিস্ট এই ধূতা নিউজ পেপার শুরু করেছিল, কিন্তু 1962-তে এসে এই পত্রিকার ছাপা বন্ধ হয়ে যায়। এমনকি এরপর সত্যমূর্তিকে আর খুঁজে পাওয়া যায়নি। তবে সত্যমূর্তি একটি বই লিখেছিল যার নাম ছিল জার্নালিজম ভ্যালুস অ্যান্ড প্রিন্সিপালস। আর এই সেই বই চন্দ্রমূর্তি নামে সেই জার্নালিস্ট সাগরকে ওই প্রোগ্রামের দিন গিফট করেছিল। সাগর ধারণা করে ওই বইয়ের থেকে সে পাবলিশারের তথ্য বের করলে হয়তোবা ধূতা পত্রিকা সম্পর্কে সে জানতে পারবে। তাই সাগর কার নিয়ে দ্রুত বের হয়ে যায়। এদিকে প্রচুর বৃষ্টি পড়ছিল। বাইরে ছোট একটি বাচ্চা কাগজের একটি নৌকা বানিয়ে পানিতে ছেড়ে দিলে সাগর ওই কাগজটি পায়, যেখানে লেখা ছিল গোস্ট হান্টিং প্রোগ্রাম হোস্ট করা কিরণ কোনো একটি পুরাতন হসপিটালে ইনভেস্টিগেশন করতে গিয়ে সেখানে মারা গেছে। সাগর সাথে সাথেই কিরণকে কল করে, কিন্তু কিরণকে পাওয়া যাচ্ছিল না। অন্যদিকে কিরণকে দেখা যায় ইনভেস্টিগেশনের জন্য পুরাতন পরিত্যক্ত একটি হসপিটালের মধ্যে এসেছে, যেখানে কিরণের হাতে থাকা ইএফএফ মিটারটি বারবার ব্লিঙ্ক করছিল। তার মানে এখানে অশুভ কিছু একটার উপস্থিতি আছে। তবে কিরণ সেখান থেকে পালানোর আগেই হঠাৎ করে একটি ফায়ার এক্সটিংগুইশার এসে কিরণকে বারবার আঘাত করায় কিরণের মৃত্যু হয়। আর সাগরও এখানে পৌঁছে দেখে এতক্ষণে কিরণ মারা গেছে। অন্যদিকে ক্রান্তি এবং রাঙ্গা ওই কম্পাউন্ডে খনন করে সেখানে কুকুরের যে ডেড বডি পেয়েছে সেটা নিয়ে রিসার্চ করছিল। ক্রান্তি সেখানে থাকা কিছু ফটো লক্ষ্য করে, যেখানে স্পষ্ট দেখা যাচ্ছে তারা যেখানে খনন করেছিল তার পাশে কিছু মোটা জড় রয়েছে, যেগুলো পাশের কোনো একটি গাছের জড়। আর স্বাভাবিকভাবে এই গাছের জড়গুলো মাটির 10 থেকে 15 ফুট নিচে থাকার কথা, কিন্তু তারা 4 থেকে 5 ফিট গর্ত করতেই কুকুরের ডেড বডিটি পেয়েছিল। তার মানে তারা গর্ত করার আগে সেখানে কেউ হয়তোবা 10 থেকে 15 ফিট পরিমাণ গর্ত করেছে, আর ওই সময় এই জড় পাওয়ায় সে কেটে উপরে ফেলে দিয়েছিল। এতে করে ক্রান্তি ধারণা করে হয়তোবা কোটির বডিটিকে 10 থেকে 15 ফিট গভীরে চাপা দেওয়া হতে পারে, আর কুকুরের বডিটিকে উপরে এজন্যই রাখা হচ্ছে যাতে পুলিশকে ডাইভার্ট করা যায়। তাই ক্রান্তিরা আবার সেখানে খনন শুরু করে। আর এদিকে সাগর বাড়িতে ফিরে ওই বই থেকে পাবলিকেশনের ঠিকানা নিয়ে সেখানে পৌঁছে যায়। আর এখানেই সাগরের সাথে সাত্যা নামে সেই স্টুডেন্টের দেখা হয়, যে কিনা তার কলেজের প্রোগ্রামের জন্য সাগরের অফিসে ইনভাইট করতে গিয়েছিল। আর এই সাত্যার নামটি তার দাদার নামে রাখা, মানে তার দাদার নাম ছিল সত্যমূর্তি, যে কিনা 1938 সালে ধূতা পত্রিকার প্রথম শুরু করেছিল। আর এখানে আসে সব থেকে বড় টুইস্ট, সাত্যার বাবা মানে সত্যমূর্তির ছেলে অন্য কেউ নয়, সে হচ্ছে চন্দ্রমূর্তি, যাকে সাগর তার নিউজ পেপার থেকে বের করে দিয়েছে। আর চন্দ্রমূর্তি সাগরকে দেখা মাত্রই সাগরকে এখান থেকে বের হয়ে যেতে বলছিল, কারণ চন্দ্রমূর্তি একজন অনেস্ট জার্নালিস্ট। সাগরের মতো করাপ্ট জার্নালিস্টের কোনো জায়গা তার ঘরে নেই। তো এখানে চন্দ্রমূর্তি এবং সাগরের সাথে বেশ কিছুক্ষণ তর্ক হয়। আর এক পর্যায়ে চন্দ্রমূর্তি সাগরকে পাস্টের কিছু ঘটনা শোনায়। এখান থেকে সিন চলে যায় 1962-তে, যেখানে আমরা সত্যমূর্তিকে দেখতে পাই। সত্যমূর্তি মূলত তার জার্নালিজম ভ্যালুস এবং প্রিন্সিপালস যে বইটি আছে সেই বইটির মোড়ক উন্মোচন অনুষ্ঠান করছে। আর এখানে আমরা রাগা ভাইয়া নামে এক ব্যক্তিকে দেখতে পাই, যে ওই সময় সেখানে বিধায়ক ছিল। যেখানে তাদের কথা আমরা এটাও জানতে পারি রাগা ভাই এবং সত্যমূর্তি দুজনই বন্ধু, এমনকি তারা ইংরেজদের আমলেও ইংরেজদের বিরুদ্ধে লড়াই করেছে। আর ইংরেজরা বহুবার সত্যমূর্তির এই ধূতা পত্রিকা বন্ধ করার চেষ্টা করেছিল, কিন্তু সত্যমূর্তি রাগা ভাইয়াকে সাথে নিয়ে তার যে প্রিন্টিং মেশিনটি আছে সেটি একটি লাইট হাউসের মধ্যে লুকিয়ে রাখার কারণে ইংরেজরা সেটা আর ধ্বংস করতে পারেনি। তারা গোপনে সেখানে ইংরেজদের বিরুদ্ধে পত্রিকা প্রিন্ট করেছে। এর মধ্য দিয়ে আমরা এটাই বুঝতে পারি সত্যমূর্তি একজন অনেস্ট জার্নালিস্ট ছিল, আর তার ধূতা পত্রিকা অনেক ফেমাস ছিল, যেটা মানুষ অনেক বিশ্বাস করত। আর রাগা ভাইও ছিল খুব ভালো একজন পলিটিশিয়ান, যার মূল লক্ষ্যই ছিল শুধুমাত্র জনগণের সেবা করা। আর এমনও কিছু জার্নালিস্ট আছে যারা অল্প টাকার বিনিময়ে নিজেদেরকে বিক্রি করে দেয়। তার পরবর্তী প্রজন্মের জার্নালিস্টরা নিজেদেরকে যেন অল্প টাকার জন্য বিক্রি না করে, ওই জার্নালিস্টের জন্যই সত্যমূর্তি তার এই বইটি লিখেছে, যাতে ওই বই পড়ে তারা অনুপ্রেরণা পায়। এরপর আমাদের ভূপতি নামে এক ব্যক্তিকে দেখানো হয়,
যে সত্যমূর্তির খুব কাছের লোক, সত্যমূর্তির হয়ে কাজ করে। আর এ হচ্ছে চক্রপাণি, যে কিনা সামনের নির্বাচনে রাঘবের বিরুদ্ধে নির্বাচন করার প্ল্যান করছে। তার নিজস্ব একটি পার্টিও আছে। তো প্রোগ্রাম শেষ করে বাড়ি ফেরার পথে ভূপতি সত্যমূর্তিকে বলছিল, আপনি তো কখনই আপনার পরিবার নিয়ে গ্রামের বাইরেই যান না, তা আপনি এক কাজ করুন, আপনি আপনার পরিবার নিয়ে তিরুপতি থেকে ঘুরে আসুন। এদিকের কাজকর্ম যা আছে আমি সব ম্যানেজ করে নিব। তো সত্যমূর্তি ভূপতিকে প্রচণ্ড বিশ্বাস করত, তাই ভূপতির উপর সব দায়িত্ব দিয়ে সত্যমূর্তি তার পরিবার নিয়ে 3 দিনের জন্য তিরুপতিতে চলে যায়। আর এরপরে আমরা জানতে পারি ভূপতি আর চক্রপাণি মিলে রাঘব ভাইয়াকে তাদের রাস্তা থেকে সরানোর জন্যই সত্যমূর্তিকে গ্রাম থেকে দূরে পাঠিয়ে দিয়েছে, যাতে এই সুযোগে তারা রাঘব ভাইয়াকে তাদের রাস্তা থেকে সরিয়ে দিতে পারে। তো চক্রপাণি বেশ কিছুদিন যাবৎ রাঘব ভাইয়াকে তার রাস্তা থেকে সরানোর জন্য সে রাঘব ভাইয়ের বাড়ির কাজের মেয়ে কল্পনার সাথে রিলেশন শুরু করে এবং তাকে পটিয়ে রাঘব ভাইয়ের বাড়ির যে মেন দরজার লকটি আছে কল্পনাকে দিয়ে সেই লকটি গোপনে চুরি করিয়ে আনে। এই লকটি ছিল পিতলের। চক্রপাণি কামারকে দিয়ে ঠিক একই রকম লোহার একটি লক তৈরি করে দেয়, যাতে বাইরে থেকে চুম্বক ব্যবহার করে এই লকটিকে অনায়াসে খোলা বা বন্ধ করা যায়। তো চক্রপাণি পুরো প্ল্যান করে কল্পনাকে লোহার তৈরি লকটি দিয়ে দেয় এবং ওই দরজাতে লাগাতে বলে, সাথে বেশ কিছু মিষ্টি দিয়ে রাঘব ভাইয়ের পুরো পরিবারকে খাওয়াতে বলে। বিনিময়ে চক্রপাণি কল্পনাকে ওয়াদা করে যে নির্বাচনে জেতার পর সে কল্পনাকে বিয়ে করবে। এই মিষ্টিটা সেজন্যই। আর ভালোবাসায় অন্ধ হয়ে কল্পনা চক্রপাণির প্ল্যান মতো লোহার তৈরি লকটা দরজাতে লাগিয়ে দেয়। আর চক্রপাণি যে মিষ্টিগুলো দিয়েছিল রাঘব ভাইয়ের পুরো পরিবারকে খাইয়ে দেয়। কল্পনা তাদেরকে এটাও বলে কল্পনার খুব দ্রুত বিয়ে হতে যাচ্ছে, তবে কার সাথে হবে সে পর জানাবে। আর কল্পনার বিয়ের কথা শুনে রাঘব ভাই কল্পনার উপর খুশি হয়ে কল্পনার ব্যাংক অ্যাকাউন্ট খুলে সেখানে 15,000 টাকা জমা করার সিদ্ধান্ত নেয়। তাই ব্যাংক অ্যাকাউন্ট খোলার জন্য ফর্মে কল্পনার টিপস হয়ে নেয়। এদিকে চক্রপাণি প্ল্যান করেই মিষ্টির মধ্যে ঘুমের ওষুধ মিশিয়ে দেওয়ায় রাঘব ভাইয়ের পুরো পরিবার ওই মিষ্টি খেয়ে সেন্সলেস হয়ে পড়ে। আর এরপর কল্পনা যখন চক্রপাণির সাথে দেখা করতে যায়, চক্রপাণি কল্পনাকে পানির মধ্যে ডেকে তাকে পানিতে চুবিয়ে হত্যা করে। এমনকি পাশে কল্পনার হয়ে একটি চিরকুট রেখে দেয়, যেখানে লেখা রয়েছে রাঘব ভাই কল্পনার সাথে খারাপ কিছু করেছে, এই জন্য কল্পনার লজ্জায় পানিতে ডুবে তার জীবন দিয়েছে। অন্যদিকে রাঘব ভাইয়ের পরিবার তখনও সেন্সলেস। তাই রাতের আধারে চক্রপাণি চুম্বকের মাধ্যমে মেইন দরজা খুলে রাঘব ভাইয়ের ঘরের মধ্যে ঢুকে পরিবারের যত সদস্য ছিল সবার গলায় রশি বেঁধে তাদেরকে ঝুলিয়ে দেয়। এদিকে চক্রপাণি আগে থেকেই ভূপতিকে দিয়ে দুটা পত্রিকা একটি নিউজ আর্টিকেল ছাপিয়ে এনেছে, যেখানে লেখা রয়েছে রাঘব ভাইরা কল্পনার সাথে খারাপ কিছু করায় কল্পনা নিজের জীবন দিয়ে দিয়েছে। এই পত্রিকার প্রিন্টের একটি কপি রাঘব ভাইয়ের ঘরেও সে রেখে আসে। আর সবাইকে মারার পর চুম্বকের সাহায্যে দরজাটি বাইরে থেকে এমনভাবে আটকে রাখে যাতে কেউ বুঝতেই না পারে বাড়ির মধ্যে কেউ প্রবেশ করেছিল। সবাই ধরে নেয় দরজা ভিতর থেকে আগে থেকে লাগানো ছিল। এখানে আরেকটি বিষয় বলে রাখি, চক্রপাণি এবং ভূপতির সাথে তৎকালীন সময়ের ইন্সপেক্টর রামান্নাও ছিল। আর পরবর্তী দিন সকালে ধুতা পত্রিকার ওই নিউজ দেখে চক্রপাণি, ভূপতি এবং রামান্না পুরো গ্রামবাসীকে নিয়ে রাঘব ভাইয়ের বাড়িতে যায় এবং বাড়ির দরজা ভেঙে তারা ঘরের মধ্যে সবাইকে ঝুলন্ত অবস্থায় দেখে ধরেই নেয় পত্রিকার এই নিউজ দেখে তারা লজ্জায় নিজের জীবন দিয়ে দিয়েছে। আর এই মুহূর্তে গ্রামবাসীর ভরসা করার মতো একমাত্র ব্যক্তি ছিল চক্রপাণি, কারণ সে এখন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচনে জিতে যাবে। আর এদিকে পুলিশ অফিসার রামান্না পুরো বিষয়টিকে এমনভাবে উপস্থাপন করে যেন এটাকে খুন মনে না হয়ে আত্মহনন মনে হয়। চক্রপাণি, ভূপতি এবং রামান্না 2 দিনের মধ্যে রাঘব ভাইয়ের পুরো পরিবারকে একদম নিঃশেষ করে দেয়। তবে এই পরিবারের ছোট্ট একটি বাচ্চা মেয়ে বেঁচে যায়, যে পাশের ঘরে ছিল, যে জন্য চক্রপাণি থেকে সে বেঁচে গিয়েছিল। আর ওই মেয়েটি পোলিও রোগী হওয়ার কারণে তাকে তার এক রিলেটিভের বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছিল। আর ধুতার মতো একটা ট্রাস্টেড পত্রিকার মধ্যে তাদের এই মিথ্যা নিউজটিকে এমনভাবে তারা ছাপে যাতে করে মানুষ অনায়াসে এটা বিশ্বাস করে নেয়। তাদের মূল উদ্দেশ্যই ছিল চক্রপাণি নির্বাচনে জিতে যাবে, ভূপতি টাকা পেয়ে নিজের প্রিন্টিং প্রেস খুলবে, আর রামানা ঘোষ প্রথমত টাকা পাবে, দ্বিতীয়ত প্রমোশন। তাদের প্ল্যানটা তারা এমনভাবে সাজিয়েছে ধরা পড়ার কোনো সুযোগই নেই। তবে এখন শুধুমাত্র সত্যমূর্তির ফিরে আসার অপেক্ষা। সত্যমূর্তি ফিরে এলে তাকেও এখন বিশ্বাস করাতে হবে যে বাস্তবে রাঘব ভাই কাজটি করেছিল। কিন্তু সমস্যাটা তখনই ঘটে যখন সত্যমূর্তি তার একদিন আগে ফিরে আসে আর এসেই গোপনে সে সবকিছু জেনে ফেলে এবং পরবর্তী দিন তার ধুতা পত্রিকার মাধ্যমে ওদের 3 জনের পুরো পরিকল্পনা ফাঁস করে দেওয়ার একটা সিদ্ধান্ত নেয়। কিন্তু সত্যমূর্তি এখানে একটি ভুল করে ফেলেছিল। সত্যমূর্তি যখন ওদের কথাগুলো শুনেছিল তখন সেখান থেকে যাওয়ার সময় তার বই পড়ে গিয়েছিল, যেটা দেখে ভূপতি স্পষ্টই বুঝতে পারে সত্যমূর্তি তাদের সবকিছু জেনে গেছে
এই জন্য ভূপতি সত্যমূর্তিকে খুঁজতে তার বাড়িতে যায়, কিন্তু সেখানে সত্যমূর্তি নেই। ভূপতি জানতো সত্যমূর্তিকে কোথায় পাওয়া যাবে, তাই শেষ পর্যন্ত লাইট হাউসে গিয়ে ভূপতি সত্যমূর্তিকে পেয়েও যায়, যেখানে সত্যমূর্তি আগামী দিনে নিউজ প্রকাশ করার প্রিপারেশন নিচ্ছিল। কিন্তু ওই পত্রিকা প্রকাশ করার আগেই ভূপতিরা সবাই মিলে সত্যমূর্তিকে সেখানে খুন করে। এমনকি এরপর ভূপতিরা সত্যমূর্তির স্ত্রীকেও বাধ্য করেছিল যেন সে সবাইকে বলে যে তার স্বামী নিখোঁজ হয়ে গেছে, না হলে তাদেরকেও খুন করার হুমকি দিয়েছিল, যে জন্য বাধ্য হয়ে তাদেরকে ওই সময় সবকিছু মেনে নিতে হয়। আর ওই সময় থেকে দুটা পত্রিকা চিরদিনের জন্য বন্ধ হয়ে গিয়েছিল। আর সত্যমূর্তির ওই ছেলেটাই ছিল এই চন্দ্রমূর্তি। চন্দ্রমূর্তি থেকে সত্যমূর্তির এই সব কাহিনী শোনার পর সাগর চলে যাচ্ছিল। তবে তখনই চন্দ্রমূর্তির ছেলে সাত্তিয়া সাগরের সাথে দেখা করে। সাগর ও সাত্তিয়াকে তার নিউজ পেপার চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে একটি পেন গিফট করে। কিন্তু চন্দ্রমূর্তি সাত্তিয়াকে সোজা বলে দেয়, তুমি এই করাপ্ট নিউজ পেপার কখনই চাকরি করবে না। কিন্তু সাত্তিয়ার কথা, তার নিজের জীবনের জন্য কিছু করতে হবে। তার দাদার মতো ন্যায়ের পথে চলে সে বোকামি করে সবকিছু হারাতে চায় না, সে জীবনে অনেক বড় হতে চায়। তাই সাত্তিয়া তার বাবার কথা অমান্য করে তার দাদার কলমের বদলে সাগরের দেয়া সেই কলমটি তুলে নেয়। এদিকে সত্যমূর্তির ওই প্রিন্টিং প্রেসের বিষয়ে জানতে পেরে সাগর সেই লাইট হাউসে যায়, যেখানে ওই প্রিন্টিং মেশিনটি এখনও পর্যন্ত পরিত্যক্ত অবস্থায় পড়েছিল। সাগর ওই মেশিনটি চেক করে দেখে ওই মেশিনের ক অক্ষরটি উল্টো, তার মানে যে পেপারগুলো তারা পেয়েছিল সবগুলো এখান থেকে প্রিন্ট হচ্ছিল। আর এখানেই সাগর একটি কাগজের টুকরো পায়, যেখানে লেখা রয়েছে 16 নভেম্বর জার্নালিস্ট সাগরের স্ত্রী প্রিয়াকে কেউ একজন কাগজের অংশ ছেঁড়া থাকার কারণে এরপরে কি ছিল সাগর আর দেখতে পাচ্ছে না। তবে ওই অংশের মধ্যে অস্পষ্টভাবে ওই ব্যক্তির একটি ফটো দেখা যাচ্ছিল। আজ 15 নভেম্বর, তার মানে আগামীকাল এই ব্যক্তি প্রিয়ার উপর অ্যাটাক করতে যাচ্ছে। আবার অন্যদিকে ক্রান্তিরা ওই কম্পাউন্ডে আবার খনন করে সেখানে কোটির লাশটি খুঁজে পায়। তবে লাশটি আসলে কোটি কিনা সেটা জানতে তার ডিএনএ পরীক্ষা করতে হবে, তাই লাশটিকে ল্যাবে পাঠানো হয়। আর অন্যদিকে কোটির স্ত্রীকে দেখা যায় কোটির খোঁজ করতে এসআই ঘোষের বাড়িতে এসেছে, যেখানে ঘোষ কোটির স্ত্রীকে বলছিল, তোমার সামনে অস্ত্র মামলায় জেলে আছে, আমি ইচ্ছা করলে তাকে বের করে দিতে পারবো, তবে তার জন্য আমাকে খুশি করতে হবে। এটা শোনার পর কোটির স্ত্রী একদম আনকমফোর্ট ফিল করছিল, কারণ ঘোষ কি চাইছে সেটা সে স্পষ্টই বুঝতে পারছিল। অন্যদিকে সাগর ক্রান্তির বাড়িতে গিয়ে শুরু থেকে সবকিছু ক্রান্তিকে খুলে বলে, চার্লস কিভাবে নিজেকে গুলি করেছিল, আর ঘোষ কোটিকে খুন করার পর কোটির বডি তার ফার্ম হাউসে ফেলে এসেছিল সবকিছু। তবে ক্রান্তি পেপারের এই বিষয়টি কোনো কিছুতে বিশ্বাস করতে পারছিল না, যে পেপারে কি করে ভবিষ্যৎ লেখা থাকতে পারে। সাগর তখন তার কাছে থাকা প্রত্যেকটি নিউজ পেপারের টুকরোগুলো দেখায়। ক্রান্তিও ওই টুকরোগুলো একত্র করে দেখে এগুলো তো সবগুলো একটি বড় কাগজের টুকরো, মানে বড় একটি নিউজ পেপার ছিঁড়ে এই টুকরোগুলো করা হয়েছিল। আর এগুলো একসাথে করলে এখানে নতুন একটি নিউজ দেখা যায়, যেখানে লেখা রয়েছে, ইন্সপেক্টর ঘোষকে কেউ গুলি করে খুন করেছে। যে খুন করেছে সে 5টি গুলি করেছিল, যার 4টি ঘোষের শরীর লেগেছে আর একটি পিছের দেয়ালে। ঠিক তখনই রাঙ্গা কল করে ক্রান্তিকে জানায় এসআই ঘোষের ঠিক একইভাবে মৃত্যু হয়েছে। আর এরপরই ক্রান্তি সাগরের কথা বিশ্বাস করে, কারণ ঘোষের মৃত্যুর আগেই পত্রিকার মধ্যে ঘোষের মৃত্যুর বিষয়টি লেখা রয়েছে। মূলত ঘোষের বাড়িতে যখন কোটির স্ত্রী এসেছিল আর ঘোষ তাকে অনৈতিক প্রস্তাব দিয়েছিল, কোটির স্ত্রী তখন ঘোষের বাড়ির মধ্যে কোটির মুখের স্বর্ণের ওই দাঁতটি পেয়েছিল। এতে করে কোটির স্ত্রী স্পষ্ট বুঝতে পারে ঘোষ কোটির সাথে কিছু একটা করেছে। তাই কোটির স্ত্রী একসময় তার সাথে আনা দেশীয় পিস্তল বের করে ঘোষকে গুলি করে হত্যা করেছিল। এদিকে ক্রান্তীয় সাগরের সব কথা বিশ্বাস করে সাগরকে নিয়ে সোজা প্রিয়ার বাড়িতে যায় এবং প্রিয়ার বাবাকে বোঝানোর চেষ্টা করে যে আসলে কি ঘটছে আর প্রিয়ার সাথে কি ঘটতে যাচ্ছে। প্রথমে প্রিয়া সাগরের কথা বিশ্বাস করতে না চাইলেও সাগরদের পত্রিকায় থাকা ওই ফটোটি দেখে প্রিয়া লক্ষ্য করে এই ফটোটি তার বাবার বাড়ির দরজার সামনে সিসিটিভি ক্যামেরা থেকে তোলা। আর ফটোর পাশে যে একটি গাছ রাখা ছিল, কিছুক্ষণ আগেই তাদের ওয়াচম্যান সেখানে রেখে গিয়েছিল। তার মানে সাগরের কথাগুলো হয়তোবা সত্যি। এরপর সাগর সেখান থেকে নিজের ফ্ল্যাটে ফিরে কিরণ তাকে যে রবির ফাইলটি দিয়েছিল, মানে রবি যে স্টাডি করেছিল, সকল তথ্য অ্যারেঞ্জ করেছিল, সেই ফাইলের ভিতর থেকে বেশ কয়েকটি কাগজ একত্র করে চার্লসের স্ত্রী মরিয়মের মৃত্যুর খবরটি দেখতে পায়। কিন্তু আশ্চর্যজনক বিষয় হচ্ছে চার্লসের স্ত্রী মরিয়ম এখনও পর্যন্ত জীবিত। আবার কিরণ যখন রবির বাড়িতে গিয়েছিল, মানে রবিকে মৃত অবস্থায় পেয়েছিল, রবির হাতেও একটি চিঠি ছিল যেখানে কিরণের মৃত্যুর খবরটিও ছিল, কিন্তু তারপরও কিরণ জীবিত ছিল। মানে কিরণ ওই সময় মারা যায়নি, পরবর্তীতে মারা গিয়েছিল দ্বিতীয় চিঠি আসার পর। এতে করে সাগর বুঝতে পারে যে ব্যক্তি টার্গেট হয় তার পরিবারের বা তার কাছের মানুষজন যারা থাকে তাদের মৃত্যু হয়। যে ব্যক্তি টার্গেট হয়েছে সেই ব্যক্তি নিজেরও যদি মৃত্যু হয় তাহলে তার আশেপাশের ব্যক্তিরা বেঁচে যায়।
এই জন্য রবির মৃত্যুর পর কিরণ বেঁচে গিয়েছিল আর চার্লসের স্ত্রীও বেঁচে গিয়েছিল। তার মানে সাগর যদি এখন মারা যায় তাহলে প্রিয়া বা প্রিয়ার পেটের বাচ্চা দুজনই বেঁচে যাবে। তাই সাগর ক্রান্তিকেও একটি ভয়েস মেসেজ পাঠায়। আর এরপর প্রিয়াকে যখনই সে ভয়েস মেসেজ করতে যাবে তার ফোনের ব্যাটারি ডেড হয়ে যাওয়ার কারণে সে আর ভয়েস মেসেজ পাঠাতে পারছিল না। সাগর অনেক চিন্তাভাবনা করে একসাথে অনেকগুলো ঘুমের ওষুধ খেয়ে নেয়। ধীরে ধীরে সাগর একদম দুর্বল হয়ে যাচ্ছিল। ঠিক তখনই সাগরের সামনে একটি আর্টিকেল পড়ে। সাগরের তখন মনে পড়ে প্রিয়াও তো একজন জার্নালিস্ট, আর প্রিয়াও তার মধ্যে করাপ্ট। তাই যেই আত্মাটা এগুলো করছে, মানে সত্যমূর্তির হোক বা অন্য কারি হোক, সে প্রিয়াকে কেন ছাড়বে? তার মানে সাগর মারা গেলেও প্রিয়াকে বাঁচানোর কোনো সুযোগ নেই। নিজেকে বাঁচাতে বা প্রিয়াকে বাঁচাতে হলে এই আত্মা কি চাইছে সেটা আগে জানতে হবে, তার ইচ্ছা পূরণ করতে হবে। তাই সাগর দ্রুত বেসিনে গিয়ে বমি করে মেডিসিনগুলো বের করে দেয়। আর এর মধ্যে ক্রান্তীয় ভয়েস মেসেজ পেয়ে সাগরের ফ্ল্যাটে এসে সাগরকে দ্রুত হসপিটালে পাঠায়, যে জন্য এ যাত্রায় সাগর বেঁচে যায়। সাগর ধারণা করছিল ওই প্রিন্টিং মেশিনটি যদি সে ধ্বংস করতে পারে তাহলে হয়তোবা সবাইকে রক্ষা করতে পারবে। তাই সাগর আবার সেই লাইট হাউসে গিয়ে ওই প্রিন্টিং মেশিনটি ভাঙার চেষ্টা করে, কিন্তু যত চেষ্টাই করুক না কেন সে কিছুতেই ওই মেশিনের কিছু করতে পারছিল না। যে জন্য সাগরের সময় কাঁদতে কাঁদতে সত্যমূর্তির আত্মাকে উদ্দেশ্য করে বলছিল, আপনি যা চান আমি করব, দয়া করে আমার স্ত্রী সন্তানকে মারবেন না। ঠিক তখনই মেশিনটি আচমকা চালু হয়ে ভিতর থেকে একটি কাগজের টুকরো এসে সাগরের সামনে পড়ে, যেখানে লেখা রয়েছে, একজন মানুষের মধ্যে পরিবর্তন আনো, পুরো পৃথিবী বদলে যাবে। অন্য দৃশ্যে আমাদের প্রিয়াকে দেখানো হয়। প্রিয়া ওই অজ্ঞাত ব্যক্তির ফটো নিয়ে বসে বসে ভাবছিল কে হতে পারে। ঠিক তখনই ওই অজ্ঞাত ব্যক্তিটি প্রিয়াদের বাড়িতে এসে প্রিয়ার বাবাকে ছুরিকাঘাত করে মেরে ফেলে। এমনকি সে প্রিয়াকেও মারতে চায়। সাথে লোকটি প্রিয়াকে বলছিল, যে হসপিটালে আগুন দেওয়ার কারণে প্রিয়া তার বন্ধুকে বাঁচানোর চেষ্টা করেছিল, মানে ওই নিউজটি গোপন করেছিল, সেই হসপিটাল আগুনে এই ব্যক্তির একমাত্র ছোট মেয়েটি পুরো মারা গিয়েছে। এই জন্য সে বদলা নিতে প্রিয়াকে মারতে এসেছে। তবে লোকটি যখনই প্রিয়াকে মারতে যাবে ঠিক তখনই আমরা বুঝতে পারি এটা প্রিয়ার একটা দুঃস্বপ্ন ছিল। অন্যদিকে সাগর রাস্তা থেকে কুড়িয়ে অনেকগুলো পত্রিকা নিয়ে সেগুলোর ভিতর থেকে খোঁজার চেষ্টা করছিল পরবর্তী ইনস্ট্রাকশন কি হতে পারে। ঠিক তখনই সাগরের বাবা এসে আবারও কাগজ ছিঁড়তে শুরু করে এবং সে বলছিল, তোমাকে আমি জার্নালিজম করতে দিব না। যে জন্য সাগর একদম রেগে যায়। আর একসময় সাগরের মায়ের সাথে তর্ক হয়। সাগর মাও লক্ষ্য করে সাগরের ঘর ভর্তি শুধুমাত্র ছোট ছোট কাগজের টুকরো। আর এরপরে সাগরের মা এমন এক তথ্য রিভিল করে যেটা শোনার পর সাগরের মাথা একদম ঘুরে যায়। সাগরের মা জানায়, তোমার দাদাও একসময় রাস্তায় পড়ে থাকা কাগজের টুকরোগুলো তুলে নিয়ে আসতো। সেও তোমার মতো এমন হয়ে গিয়েছিল আর পরবর্তীতে নিজের জীবন নিজে দিয়ে দিয়েছে। সাথে আমরা এটাও জানতে পারি সাগরের দাদাও একজন জার্নালিস্ট ছিল, আর নিজের পেপার কোম্পানি শুরু করার পর সে মানসিকভাবে আনস্টেবল হয়ে গিয়েছিল। সেও সাগরের মতো এমন ছোট ছোট কাগজের টুকরোগুলো একত্র করে ঘরের মধ্যে এনে পড়ত, আর একসময় নিজে আগুন দিয়ে মারা গিয়েছিল। আর সাগরের বাবা যখন অনেক ছোট ছিল জানালা দিয়ে নিজের বাবাকে এই অবস্থায় দেখেছিল, যে জন্য সাগরের বাবা কখনোই চায়নি নিজের সন্তান সাগর জার্নালিস্ট হোক। আর এই সকল কারণেই সাগরের বাবা মা আজ পর্যন্ত সাগরকে তার দাদার বিষয়ে কিচ্ছু জানায়নি। আর এখানে আসে মুভির মূল টুইস্ট, কারণ সাগরের দাদা অন্য কেউ ছিল না, সত্যমূর্তির সহযোগী, যে কিনা সত্যমূর্তির সাথে বিট্রে করেছিল সেই ভূপতি। সাগরও এখন পুরো বিষয়টি ক্লিয়ার হয়ে গেছে। আজ আবার 16 নভেম্বর। এর জন্য সাতিয়া কল করে জানায় আজ তার কলেজের প্রোগ্রাম, এমনকি খোদ মিনিস্টারও সেই প্রোগ্রামে আসছে। আর এরপর সামনে আসে আরেক নতুন টুইস্ট। ওই সময় রাঘাভাইয়ের পরিবারের সবাই মারা গেলেও পোলিওতে আক্রান্ত একটি মেয়ে কিন্তু বেঁচে গিয়েছিল, যাকে আত্মীয়ের বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়। সেই বাচ্চা অন্য কেউ নয়, সেই বাচ্চাটি ক্রান্তির মা। ক্রান্তি ওই বাড়িটি আবার রিনোভেট করেছে, তাই তার মাকে সেই বাড়িতে নিয়ে আসে। তবে রিনোভেট করার সময় ক্রান্তি দেখতে পায় ঘরের মেইন দরজার যে লকটি ছিল সেটি অর্ধেক পিতলের, বাকিটা লোহার। মানে দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে কেউ পরিকল্পিতভাবে এটাকে রিপ্লেস করেছে। এমনকি ক্রান্তি ঘরের মধ্যে সেই ফর্মটি পায় যেটা রাঘাভাইয়া কল্পনা ব্যাংক অ্যাকাউন্ট খোলার জন্য কল্পনা থেকে টিপসই নিয়েছিল। আর সবথেকে আশ্চর্যের বিষয় হচ্ছে কল্পনা লেখাপড়া জানত না বলেই কল্পনা এই ফর্মের মধ্যে টিপসই দিয়েছিল। তাহলে কল্পনার মৃত্যুর পর জলাশয়ের পাশে যে চিঠিটি পাওয়া গিয়েছিল, যেটাকে বলা হয়েছিল যে কল্পনা মৃত্যুর আগে লিখে গিয়েছে, সেটা কল্পনা কিভাবে লিখবে? কারণ কল্পনা তো পড়াশোনা জানতই না। যদি সে জানতো তাহলে তো টিপসই দেওয়ার কথাই নয়। আবার ওই সময় রাঘাভাইয়ার যে কেস ফাইলটি ছিল, সে কেস ফাইলের মধ্যে যে ছবি ছিল, ক্রান্তি সুন্দর করে লক্ষ্য করে এখানে প্রত্যেকের গলায় যে রশি বাঁধা হয়েছে সেটা বাঁ হাতে কেউ বেঁধেছে, কিন্তু রাঘাভাইয়ের পরিবার তো লেফট হ্যান্ডের কেউই ছিল না। তার মানে 1962 সালে কেউ পরিকল্পিতভাবে এই পরিবারকে খুন করেছে। এরপরে ক্রান্তি একটি ফটো পায়
যেখানে ভূপতি, রাঘবায়া, চক্রপাণি এবং সত্যমূর্তি একসাথে দাঁড়িয়েছিল, মানে ওই বুক লঞ্চিং সেরিমনিতে। ক্রান্তি লক্ষ্য করে এখানে প্রত্যেকের ডান হাতে বই, কিন্তু একমাত্র চক্রপাণির বাঁ হাতে বই। তার মানে চক্রপাণি বাঁহাতি। তার মানে এই খুনি অন্য কেউ নয়, চক্রপাণি ছিল। চক্রপাণি পরিকল্পিতভাবে এই পরিবারকে খুন করেছিল। আর এই চক্রপাণির প্রতিষ্ঠা করা পার্টি এখন শহরের সবথেকে বড় মিনিস্টার। আর এই সেই মিনিস্টার যাকে সাগর এতদিন সাহায্য করে এসেছে। আর এখানে আমরা এটাও জানতে পারি 1962 সালে চক্রপাণি এবং ভূপতিকে যে এসআই রামানা সাহায্য করেছিল, সেই রামানা ঘোষের বংশধরই এসআই ঘোষ। তো সিন চলে আসে প্রেজেন্টে। সাগর সবকিছু জানার পর সে এখন সিদ্ধান্ত নিয়ে নিয়েছে সে সবকিছু সত্যটা প্রকাশ করে দেবে। আর আজ যেহেতু কলেজের প্রোগ্রামে মন্ত্রীও আসবে, সেখানে সকল পত্রিকার লোকজন থাকবে, তাই সাগর সেখানে নিজের এবং মন্ত্রীর সকল কুকর্ম প্রকাশ করে দেওয়ার একটা সিদ্ধান্ত নিয়ে ওই প্রোগ্রামে অ্যাটেন্ড করতে চায়। এমনকি ওই প্রোগ্রামে গিয়ে প্রোগ্রাম শুরুর আগে সাগর ক্রান্তিকে কল করে পুরো বিষয়টি বলে যে ভূপতি তার দাদা ছিল। আর এই মুহূর্তে সাগর কি করতে যাচ্ছে সেটাও ক্রান্তিকে বলে। কিন্তু ক্রান্তি বোঝানোর চেষ্টা করছিল তুমি উল্টাপাল্টা কিছু করো না। কিন্তু সাগর সিদ্ধান্ত নিয়ে নিয়েছে সে সবকিছু প্রকাশ করেই দিবে, এতে যা হয় হবে। আর অন্যদিকে প্রিয়াকে দেখা যায়। ওই স্বপ্নটি দেখার পর প্রিয়া তার ভুল বুঝতে পেরে প্রিয়া আসল ঘটনাটি প্রকাশ করার জন্য নতুন একটি আর্টিকেল লিখে তার অফিসে পাঠিয়ে দেয়, যাতে পরবর্তী দিন পত্রিকায় সত্যিটা প্রকাশ করা হয়। ঠিক তখনই সেই অচেনা ব্যক্তিটি এসে প্রিয়ার বাবার উপর আক্রমণ করে প্রিয়ার বাবাকে খুন করে প্রিয়াকেও মারতে যায়। আর এখানে আমরা জানতে পারি এই ব্যক্তি হসপিটালে মারা যাওয়া কোনো মেয়ের বাবা নয়, বরং সে আমৃতার হাজব্যান্ড, মানে যে নেভিতে চাকরি করত। ওই ঘটনার পর আমৃতা তার স্বামীকে সত্যটা জানানোর জন্য একটি ভিডিও রেকর্ড করে রেখে আত্মহনন করেছিল, যেখানে সে তার স্বামীকে উদ্দেশ্য করে বলেওছিল সে যেন এর বদলা নেয়। মূলত এই জন্যই ওই বদলা নিতে আমৃতার হাজব্যান্ড প্রিয়াকে মারতে এসেছে। কিন্তু প্রিয়া যখন বাইরে পালানোর চেষ্টা করছিল, তখন পানির মধ্যে ইলেকট্রিক তার পড়ে আমৃতার হাজব্যান্ড ইলেকট্রিক শকে মারা যায়। এতে করে প্রিয়াও বেঁচে যায়। আর অন্যদিকে প্রোগ্রামের এক সময় সাগরের হাতে একটি ছোট্ট কাগজের টুকরো এসে পড়ে, যেটা দেখার পর সাগর মুচকি হেসে ডায়াসে গিয়ে তার সব কিছু প্রকাশ করে দেয়, যে সে এতদিন মন্ত্রীর হয়ে কিভাবে অন্যায় করেছে। আর এই মন্ত্রী একজন দুর্নীতিবাজ। এমনকি ভবিষ্যতে সাংবাদিকদের উদ্দেশ্যে কিছু বক্তব্য দিয়ে সাগর আচমকা সেখান থেকে স্ট্যান্ড উঠিয়ে একদম মন্ত্রীর বুকের মধ্যে ঢুকিয়ে দেয়। আর শেষ মুহূর্তে ক্রান্তি এসে সাগরকে অ্যারেস্ট করে, কিন্তু ততক্ষণে মন্ত্রী মারা গেছে। ক্রান্তি সাগরের কাছে সেই পত্রিকার অংশটিও পায়, যেখানে লেখা রয়েছে সাগর মন্ত্রীকে খুব নির্মমভাবে হত্যা করেছে। আর এই জন্যই মূলত সাগর এটা পড়ার পর মুচকি এসেছিল, কারণ সাগর এটা বুঝতে পেরেছিল সত্যমূর্তি তার থেকে এটাই চাইছে। অন্যদিকে চন্দ্রমূর্তি নিউজে সব কিছুই দেখছিল। ঠিক তখনই সমাচার পত্রিকার ওনার চন্দ্রমূর্তিকে কল করে জানায় সাগর চন্দ্রমূর্তিকে এই পত্রিকার চিফ এডিটর হিসেবে নিয়োগ দেওয়ার জন্য রিকমেন্ড করে গিয়েছে। এদিকে চন্দ্রমূর্তি ছেলে সাত্যাও সবকিছু জানার পর বা দেখার পর মানসিকভাবে একদমই পরিবর্তন হয়ে গিয়েছে। তাই সে তার ভুল বুঝতে পেরে তার বাবার কাছে ক্ষমা চেয়ে সাগরের পেনটি রেখে তার দাদার পেনটি তুলে নেয়, মানে সে এখন তার দাদার আদর্শে চলবে। আর এর ভিতর দিয়ে সত্যমূর্তি যে শর্তটা দিয়েছিল যে একজনের মধ্যে পরিবর্তন আনো দুনিয়া বদলে যাবে, সাগর সেই কাজটি করে দেখিয়েছে। কারণ সাত্তিয়া তো পরিবর্তন হয়ে গিয়েছে, তাই লাইট হাউসের যে মেশিনটি ছিল সেই মেশিনটি অটোমেটিক নষ্ট হয়ে যায়। এখান থেকে সিন চলে যায় কয়েকদিন পর, যেখানে প্রিয়াকে দেখা যায় তার নবজাতক বাচ্চাকে নিয়ে সাগরের সাথে দেখা করতে গিয়েছে। প্রিয়ার সাথে সাগরকে এটা বলে আমরা খুব তাড়াতাড়ি তোমাকে বের করে নিব, আমরা কোর্টে প্রমাণ করব তুমি ওই সময় মেন্টালি ডিস্টার্ব ছিলে। আর অন্যদিকে ক্রান্তি তার কৃতকর্মের জন্য প্রশংসিত, কারণ সে শুধু বর্তমানে কেসটি সলভ করেনি, 1962 সালে যে খুন হয়েছিল সেই খুনের রহস্য উদ্ঘাটন করতে পেরেছে। তাই কমিশনার ক্রান্তির উপর খুশি হয়ে ক্রান্তিকে সেম ক্যাটাগরির আরও বেশ কিছু কেস দেয়, এমনকি তাকে একটি স্পেশাল টিম গঠন করে সেগুলো সলভ করতে বলে। আর এর ভিতর দিয়ে এই সিরিজটা শেষ হয়। তো সর্বোপরি সিরিজটা আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুল করবেন না। দেখা হবে অন্য কোনো মুভি বা সিরিজের এক্সপ্লেনেশন ভিডিওতে। ততক্ষণ সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।